রাবির তার কথায় সাড়া দেয় না। সে মেহুলের খুব কাছে গিয়ে দাঁড়ায়। মেহুল নিচের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। রাবির কিছুক্ষণ চেয়ে থাকে তার মুখের দিকে, তারপর হুট করিয়ে জড়িয়ে ধরে দেখে। মেহুল হতভম্ব হয়ে যায়। রাবির তাকে আলতো করে জড়িয়ে ধরেছে। রাবিরের এইটুকু স্পর্শে যেন শরীর জমে গিয়েছে তার। সে শটান হয়ে দাঁড়িয়ে আছে কেবল। রাবিরের শরীরের উষ্ণতা যেন টের পাচ্ছে। সে ঢোক গিলে। রাবির মৃদুর স্বরে বলে, আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ। আমি বুঝতে পারছি আপনার হয়তো এত দুশ্চিন্তা সহ্য করার অভ্যেস নেই, কিন্তু এখন থেকে যে অভ্যেস করে নিতে হবে মেহুল। আমাদের জীবনটাই দুশ্চিন্তা দিয়ে ভরা, আর এখন তো আপনিও আমার জীবনেরই অংশ। তাই না চাইতেও এই দুশ্চিন্তার ভার আপনাকেও নিতে হবে। আমি নিরুপায় মেহুল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। মেহুল স্তব্ধ। রাবির হয়তো কোনো উত্তরের অপেক্ষা করছে, তবে মেহুল মুখে কিছু না বলে আলতো করে তাকে জড়িয়ে দেয়। রাবিরের যেন এটুকুতেই শান্তি পায়। তার এত ক্লান্তি, এত অবসাদের মাঝেও যেন তৃপ্তি খুঁজে পায় সে। মেহুল চোখ বুজে নিঃশ্বাস ফেলে বলে, আপনাকে বলেছিলাম ওই বিল্ডিংটার ভেতরে যাওয়ার দরকার নেই, তাও আপনি গিয়েছেন, আর এত ব্যথাও পেয়েছেন। তার উপর তখন আমার ফোনও ধরছিলেন না। আর একটু হলে তো আমাকেই হসপিটালে নিতে হতো। রাবির ঠোঁট ছাড়িয়ে হাসে, বলে, ভাগ্যিস আজ এত কিছু হয়েছিল, না হলে বুঝতাম কি করে যে মিসেস মেহুল খান যে তার নেতা সাহেবকে এত ভালোবাসে। মেহুল এই কথা শুনে রাবিরকে ছেড়ে দাঁড়ায়। মুখ কালো করে বলে, জানি না, মোটেও আমি আপনাকে ভালোবাসি না। রাবির ঠোঁট কামড়ে হেসে বলে, আচ্ছা, তাহলে এত দুশ্চিন্তা অস্থির কেন হয়ে উঠছিলেন শুনি? ওটা তো কেবল দায়িত্ববোধের খাতিরে, ওইসব ভালোবাসা টালোবাসা কিছুই না। রাবির তখন তার দিকে কিছুটা এগিয়ে আসে। মেহুল পিছিয়ে দরজায় পিঠ ঠেকায়। রাবির তার মুখ বরাবর মুখ এনে বলে, কোনটা ভালোবাসা আর কোনটা দায়িত্ববোধ এইটুকু বোঝার বয়স আমার আরো আগেই হয়ে গিয়েছে মিসেস মেহুল খান। তাই আপনাকে আর কষ্ট করে মিথ্যে বলতে হবে না। মেহুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রাবির তার চোখ মুখ ভালোভাবে পরখ করে বলে, চিন্তায় চিন্তায় তো চোখ মুখ বিষণ্ণ হয়ে গিয়েছে। নিজের একটু ভালোভাবে যত্ন নেবেন। হাসছি আমি, দরজাটা এসে আটকে দিয়ে যান। আপনি চলে যাবেন? রাবির ঘুরে তাকিয়ে বলে, আপনি বললে থেকে যেতে পারি। না, দরকার নেই। মাও নিশ্চয়ই ওইদিকে টেনশন করছেন। সাবধানে বাড়ি যান। আজকে একটু বেলা করেই রাবিরের ঘুম ভাঙে, যদিও এত সকাল অবধি ঘুমানোর অভ্যেস নেই তার। তবে অনেক বেশি ক্লান্ত বলে আজ আর সে উঠতে পারেনি। তবে ঘুম ভাঙার পর ঘড়িতে 11টা বাজে দেখে তাড়াহুড়ো করে সে উঠে বসে। এতক্ষণ সে ঘুমিয়েছে, ওই দিকের কি খবর কে জানে। সে ফোন হাতে নিয়ে দেখে তার পিয়ে তাকে অনেকগুলো কল দিয়ে রেখেছে। আশ্চর্য, সে একটা কলও কি করে শোনেনি। পরে খেয়াল করে দেখে তার ফোন সাইলেন্ট ছিল। সে আগে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর দ্রুত তার পিএকে কল দেয়। পিএ কল রিসিভ করে বলে, স্যার, আপনাকে একটা খারাপ খবর দেওয়া আছে। রাবির চিন্তিত হয়ে বলে, না, নতুন করে তো আর তেমন কিছু হয়নি, তবে এসব যে করেছে আমরা তার খোঁজ পেয়েছি। আমাদের গোডাউনে এমনি এমনি আগুন লাগেনি, বরং আগুন লাগানো হয়েছে, আর এই আগুনটা লাগিয়েছে সাদরাজ আহমেদ। রাবিরের মস্তিষ্কে নামটা পৌঁছতেই তার চোয়াল শক্ত হয়ে আসে। জিজ্ঞেস করে, তুমি এই খবর কোথায় পেয়েছো? গোডাউনের দারোয়ানের কাছ থেকে। সে একজন অপরিচিত লোককে গোডাউনের ভেতরে ঢুকতে দেখেছিল। সে যখন গিয়ে তাকে তার পরিচয় জিজ্ঞেস করে, তখন নাকি লোকটা বলেছে সে আপনার লোক, আপনিই নাকি তাকে গোডাউনে পাঠিয়েছেন। কিন্তু ওই লোকের কাছে কোনো পস ছিল না, আর দারোয়ান আপনার কথা শুনে তাকে যেতে যায়। এখন আমার মনে হচ্ছে ওই লোকটা নিশ্চয়ই সাদরাজের লোক। এছাড়া আর কার এত সাহস আছে বলুন? রাবির ক্ষুব্ধ হয়ে বিছানায় বসে, বলে, ওই লোকটার খোঁজ পাওয়া গিয়েছে? না স্যার। আগে ওই লোকটাকে খুঁজে বের করো। আমি উপযুক্ত প্রমাণ ছাড়া কারোর উপর জোর করে দোষ চাপিয়ে দিতে পারবো না। তোমরা ওই দিকে খোঁজ লাগাও, আমি আসছি। রাবির কল কেটে দিয়ে তৈরি হয়ে নিচে যায়। তার মা আগে থেকে খাবার টেবিলে নাস্তা নিয়ে অপেক্ষা করছিলেন। রাবির গিয়ে চেয়ার টেনে বসে, জিজ্ঞেস করে, আমাকে আরো আগে ডাকুনি কেন মা? 11টার উপরে বাজে, এতক্ষণ ঘুমালে আমার আর কাজ করতে হবে না। তার মা খাবার বাড়তে বাড়তে বলে, প্রতিদিন তুমি আর ঘুমাও না, আজকে একটু ঘুমিয়েছো তো কি হয়েছে? রাবির একটু দ্রুত খাচ্ছে। তার মা তখন বলেন, কালকে তো মেহুল অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, আমার সাথেও কল দিয়ে কথা বলেছিল। তুমি ফোন ধরছিলে না বলে মেয়েটা কি অস্থিরই না হয়ে উঠেছিল। রাবির আলতো হাসে, তখন বলে,
প্রথম প্রথম তো, আস্তে আস্তে তোমার মতো এসবে অভ্যস্ত হয়ে যাবে। তিনি তখন ভ্রু কুচকে বললেন, তোমারও এখন একটু বুঝে চলা উচিত। বিয়ে করেছো, বউ হয়েছে, এখন তোমার কিছু হলে আমরা দুজনেই কিন্তু নিঃস্ব হয়ে যাব। তাই সব কিছুতে এত জড়ানোর দরকার নেই, একটু বেছে বেছে চলো। রাবির বলে, মা, আমি তো চাই না কোনো ঝামেলায় জড়াতে, কিন্তু চোখের সামনে যদি তুমি কোনো অন্যায় হতে দেখো, তুমি কি চুপ থাকতে পারবে? আমিও তো তাই পারি না। কেউ অন্যায় করলে আমার সহ্য হয় না। জনগণ তো আমাকে ভরসা করে, তাই না? তাদের ভরসাও তো আমার রাখতে হবে। মা বলেন, তা রাখো, সমস্যা নেই, কিন্তু আমরা তোমার উপরেই নির্ভরশীল। আমাদের কথাও তো একটু ভেবো। রাবির জবাব দেয় না, মায়ের দিকে চেয়ে মৃদু হাসে। মেহুল একবার ফোনটা হাতে নিচ্ছে তো আরেকবার রেখে দিচ্ছে। মনটা তার উসখুস করছে রাবিরকে একটা কল দেওয়ার জন্য, কিন্তু আবার ভাবছে রাবির নিশ্চয়ই আজকে খুব ব্যস্ত, তাকে এখন কল দিয়ে বিরক্ত করাটা কি ঠিক হবে? মেহুল নিজেকেই নিজে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। ভাবতে ভাবতে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাস্তার দিকে চেয়ে দেখে একটা কালো গাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে মেহুল চিনতে পারে, কিন্তু এই লোকটা এই সময় এখানে কেন? মেহুল তখন বাসার বাইরে যায়। রাস্তা পার হয়ে ওপারে গিয়ে লোকটাকে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? লোকটা মেহুলকে দেখে সালাম দেয়, বিনীত সুরে বলে, স্যার বলেছেন আপনার খেয়াল রাখতে। আরে বাবা, আমি তো এখন বাসাতেই আছি। এখন আপনার এখানে থাকার কি দরকার? আমি কোথাও বের হলে আপনি আমার পাশে পাশে থাকবেন। বাসায় থাকা অবস্থায় আপনাকে এভাবে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি যান। দুঃখিত ম্যাডাম, স্যারের অর্ডার ব্যতীত আমি এখান থেকে নড়তে পারবো না। মেহুল তখন কপাল কুঁচকায়, গম্ভীর স্বরে বলে, মিসেস মেহুল খান আপনাকে অর্ডার করছে আর আপনি তার অর্ডার অগ্রাহ্য করছেন। মিতা সাহেবকে বলবো কল দিয়ে, আপনার চাকরি কিন্তু শেষ। লোকটা ভীতু সুরে বলে, না না ম্যাডাম, এমন করবেন না। আচ্ছা 1 মিনিট, আমি স্যারকে একটাবার কল করে জিজ্ঞাসা করে নিই। লোকটা সত্যি সত্যি রাবিরকে কল দেয়। রাবির তার কল সাথে সাথেই রিসিভ করে, জিজ্ঞাসা করে, কোনো সমস্যা ম্যাডাম? ঠিক আছেন তো? জি জি স্যার, এদিকে সব ঠিক আছে। আসলে স্যার, ম্যাডাম বলেছেন আজ আমার এখানে থাকার দরকার নেই। উনি নাকি আজ বাসায় থাকবেন, তাই আমাকে চলে যেতে বলেছেন। এখন কি আমি চলে যাব স্যার? আপনার ম্যাডাম কি আপনার সামনেই? জি স্যার। আচ্ছা। রাবির তার কলটা কেটে দিয়ে মেহুলের ফোনে কল দেয়। রাবিরের কল দেখে মেহুল গার্ডের দিকে ভীতু চোখে যেয়ে বলে, আচ্ছা, উনি কি রেগে আছেন? কল ধরলে আবার বকবে না তো? গার্ড বলে, না, মনে তো হয় না রেগে আছেন। মেহুল কলটা রিসিভ করে একটু দূরে গিয়ে যেন তাকে বকলেও সেটা গার্ডের কানে না যায়। রাবির বলে, আপনি গার্ডকে চলে যেতে বলেছেন কেন? আমি তো আজকে বাসায় থাকবো, তাই বলছিলাম বাসার মধ্যে থাকলে ওনাকে আর এভাবে দাঁড় করিয়ে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? মেহুল, ওনার তো ডিউটি এটাই, অল টাইম আপনার আশেপাশেই থাকবে। আমি তো এর জন্য ওনাকে বেতন দিচ্ছি, তাই না? এখানে কষ্ট দেওয়ার মতো কিচ্ছু নেই। যার যেটা ডিউটি সে তো সেটাই করবে। মেহুলের মাথায় যেন তখন কি একটা আসে। সে প্রশ্ন করে, আচ্ছা, ওনাকে আপনি এই কাজের জন্য মাসে কত টাকা দেবেন? রাবির অবাক হয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? বলুন না। এই তো 20,000-এর মতো। মেহুল চমকে বলে, 20,000? হ্যাঁ, কেন কম হয়ে গিয়েছে? না না, কি বলেন? 20,000 কম কিভাবে হয়? এত টাকা দিয়ে অযথা একটা গার্ড রেখে দিয়েছেন। মেহুল আবার মনে মনে ভাবে, আর এই 20,000 টাকাই বাড়ি ভাড়া দিতে এক সময় আমাদের হিমশিম খেতে হতো, আর উনি এই টাকা দিয়ে একটা গার্ড রেখে দিয়েছেন। বাহ, কি বড় লোক। রাবির তখন বলল, আপনার সেফটির কাছে আমার এই টাকা কিছুই না। যাক গে সেসব। এখন আপনি গার্ডের চিন্তা না করে বাসায় যান। গার্ডের যেটা ডিউটি গার্ড সেটাই করবে। আচ্ছা, আর ওইদিকে এখন সবকিছু ঠিকঠাক আছে? মোটামুটি। তবে এখন আরেক ঝামেলা লেগেছে। আগুন এমনি এমনি লাগেনি, বাইরে থেকে কেউ এসে লাগিয়েছে। এখন আমার লোকেরা ভাবছে এটা আমার বিরোধী দলের কেউ হবে, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছু বলাও যাচ্ছে না। তাই এসব নিয়ে পুলিশের সাথে একটু পর মিটিংয়ে বসবো। আচ্ছা, যাই করবেন সাবধানে করবেন, নিজের যেন আর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। আর হ্যাঁ, আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হলে গার্ডের গাড়ি দিয়ে যাবেন, আলাদাভাবে যাওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে।
মেহুল তারপর কল কেটে দিয়ে বাসায় চলে আসে। মিস্টার রাবির খান, আমার পিএকে ছেড়ে দাও, নয়তো তোমার পিএকে আমি জানে মেরে ফেলবো। রাবির দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলে, আমার গোডাউনে আগুন লাগানোর সাহস কি করে হয় তোমার? প্রমাণ আছে? হ্যাঁ, আমি যে তোমার গোডাউনে আগুন লাগিয়েছি তার কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ দাও, তারপর কথা বলো। হ্যাঁ, সেই প্রমাণের জন্যই তোমার পিএকে এখানে ধরে আনা হয়েছে। আর এই কাজটা আমি না, পুলিশ করেছেন। পুলিশকে দিয়ে তুমি কি করিয়েছো? তুমি যা করিয়েছো খুব খারাপ করছো রাবির খান। আমি কিন্তু এর শোধ নিয়েই ছাড়বো। সাদরাজ চিচিয়ে বলল। রাবি ঠান্ডা মেজাজে বলল, যদি তুমি বা তোমার লোক কিছু করে না থাকে তবে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার লোকের কিছুই হবে না। সাদরাজ কঠিন গলায় বলল, আমি আমার পিএকে আধ ঘন্টার মধ্যে আমার অফিসে দেখতে চাই, আর তা না হলে কিন্তু তোমার পিএ আধা ঘন্টা পর আর এই দুনিয়ায় থাকবে না। কথাটা যেন মাথায় থাকে। সাদরাজ কল কাটে। রাবির ফোনটা চেয়ারের উপর ছুঁড়ে মারে। তার মন বলছে এসব কিছুর পেছনে সাদরাজেরই হাত আছে, কিন্তু এখন উপযুক্ত প্রমাণের অভাবে সে কিচ্ছু করতে পারছে না। একজন অফিসার ভিতর থেকে বেরিয়ে এলেন। রাবির তাকে দেখে জিজ্ঞেস করল, কিছু বলেছে? ঠিক আছে, তাকে এবার ছেড়ে দিন। প্রমাণ ছাড়া তো তার কিছু করা যাবে না। আগে প্রমাণ পাই, তারপর সব হবে। থানা থেকে বেরিয়ে রাবির যখন গাড়িতে ওঠে তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কিছু মেসেজ আসে। সে গাড়িতে গিয়ে বসে, ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট দিতে। তারপর সে সেই মেসেজ অপশন ঢোকে। কিছু ছবি পাঠানো হয়েছে। রাবির দেখে ছবিগুলো তো মিহুলের। ছবিতে দেখা যাচ্ছে সে একজনের সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে, তবে তার মুখ দেখা গেলেও তার অপর পাশের মানুষটাকে চেনা যাচ্ছে না, কারণ ছবিটা সেই ব্যক্তির পেছন থেকে তোলা। তবে এই ছবি দেখে একটা জিনিস ঠিকই আন্দাজ করা যাচ্ছে যে এই ব্যক্তিটা একজন পুরুষ মানুষ, আর তার সাথে ছবিগুলোতে মিহুলের হাস্যোজ্জ্বল মুখটাই দেখা যাচ্ছে। রাবির বুঝতে পারছে না লোকটাকে। সে সঙ্গে সঙ্গে ওই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে, তবে নাম্বারটাও বন্ধ। তাই সে আপাতত ছবিগুলো সেভ করে গ্যালারিতে রেখে দেয়। তারপর সে ড্রাইভারকে বলে সংবাদপত্রের অফিসে যেতে। ড্রাইভার সেদিকেই গাড়ি ঘোরায়। রাবির সেই অফিসে গিয়ে সোজা বসের রুমে যায়। বস এবার তাকে দেখে জোরপূর্বক হাসে, সালাম দিয়ে বলে, কেমন আছেন খান সাহেব? জি আলহামদুলিল্লাহ। আপনার সেই রিপোর্টার ছুটি থেকে এসেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছেন। আপনি বসুন, আমি ওনাকে কল দিয়ে আসতে বলছি। তারপর তিনি একজন ব্যক্তিকে কল দিয়ে তার কেবিনে আসতে বলেন। রাবিরের দিকে চেয়ে বলল, কি খাবেন বলুন, চা না কফি? কিছুই নাই, কাজে এসেছি, কাজ শেষে চলে যাব। বস জিভ দিয়ে ঠোঁট ভিজালেন। তার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি কোনো মতেই চাইছেন না তার অফিসের কোনো রেপুটেশন খারাপ হোক, কিন্তু কিভাবে কি হয়েছে সেই ব্যাপারেও তিনি অবগত নন। তাই আপাতত তিনি চুপ রইলেন। একটু পর সে কেবিনে একজন ব্যক্তি আসেন। বস তাকে দেখে বললেন, আসুন, আপনার সাথে রাবির খান কথা বলতে চাইছেন। লোকটি ইতস্তত স্বরে রাবিরের দিকে চেয়ে বলে, জি স্যার, বলুন। বসুন আপনি। লোকটা চেয়ারে বসে। তার চোখ মুখ স্থির নয়, সে ব্যস্ত চোখে এদিক ওদিক দেখছে। রাবির জিজ্ঞেস করে, গত 20 তারিখের একটা প্রতিবেদন, যেটা একটা মেয়েকে নিয়ে তৈরি করা হয়, তার গানের বিষয়ে, সেই প্রতিবেদনটা কি আপনি তৈরি করেছিলেন? লোকটা ঢোকিল, অস্থির চোখে বসের দিকে তাকায়। বস তার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। লোকটা বুঝতে পারছে না যে সে অন্যায়টা কি করেছে। সে মাথা ঝাঁকিয়ে বলে, জি। আচ্ছা, আর সেই প্রতিবেদনটা তৈরি করার কথা আপনাকে কে বলেছে? একজন লোক। রাবিরের দু ভ্রুয়ের মাঝে খানিক ভাঁজ পড়ে। সে জিজ্ঞেস করে, কে সে? আমি তো তাকে চিনি না। নাম পরিচয় কিছুই জানেন না? নাম বলেছিলেন সিয়াম, যতটুকু মনে পড়ছে। আর পরিচয়? যে ভার্সিটির মেয়েকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছি, সেই ছেলেটাও সেই ভার্সিটির। রাবির তখন অবাক হয়, জিজ্ঞেস করে, আর কিছু জানেন আপনি তার ব্যাপারে? না স্যার। ঠিক আছে, তবে ভবিষ্যতে আর কোনোদিন কারো অনুমতি ব্যতীত তাকে নিয়ে খবরের কাগজে কিছু লিখবেন না, বুঝতে পেরেছেন? জি স্যার। রাবির উঠে দাঁড়ালেও বস বলে, কিছু খেয়ে নিন, এইভাবে খালি মুখে চলে যাচ্ছেন। রাবির এক পলক তার দিকে চেয়ে বলে,
আমি আপনার বাড়ির মেহমান নই যে খেয়ে যেতে হবে। আসছি। রাবির মিহুলকে কল দিচ্ছে, কিন্তু রিং বাজলেও কল রিসিভ হচ্ছে না। বেশ অনেকক্ষণ পর মিহুল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা লম্বা সময় ধরে শাওয়া নিয়েছে সে। ভেজা চুল ভালোভাবে মুছিয়েও নি। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে দেখে ভাবনায় পড়ে। কাল রাতের কথা মনে হয়। রাবিরের শরীরের উষ্ণতা গায়ে যেন এখনো মিশে আছে তার। খানিক লজ্জা পায়, ঠোঁট চিপে হাসে। কখনই ফোনটা তার আবার বেজে ওঠে। উকি দিয়ে স্ক্রিনে নেতা সাহেব নামটা দেখতে দ্রুত কল রিসিভ করে সে। রাবির জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? শাওয়ার নিচ্ছিলাম। রাবির ঘড়ির দিকে চেয়ে বলে, বিকেল 5টায়? হ্যাঁ, আজকে একটু ঘর দর পরিষ্কার করেছি তো, তাই একেবারে সব করে এখন শাওয়ার নিয়েছি। খেয়েছেন? না, এখন গিয়ে খাবো। আপনি খেয়েছেন? জি, আমি সবকিছু সময় মতো করি। মিহুল তখন ভ্রু কুচকে বলল, আপনি কি আমাকে খোঁচা দিতে চাইছেন নাকি? না, আমার এসব খোঁজাখুঁজির অভ্যেস নেই। একটা জরুরি কাজে ফোন দিয়েছিলাম। জি বলুন। সিয়াম নামে কাউকে চিনেন? মিহুল অল্প অবাক হয়, বলে, জি, ও তো আমার ফ্রেন্ড। কেন? আপনার নামে প্রতিবেদন ওই লিখিয়েছে। কি? মিহুল চমকে যায়, বলে, না, ও এমন কিছু করলে তো আমাকে বলতো। আমি আজকে সেই রিপোর্টারের সাথে কথা বলে এসেছি মেহুল। উনি আমাকে এই নামটাই বলেছেন, আর বলেছেন এই ছেলেটা নাকি আপনার ভার্সিটিতেই পড়ে। মিহুল তো বেশ চিন্তায় পড়ে যায়। এমন কিছু হবে সে ভাবেনি। তার ক্লাসের কেউই এই ব্যাপারটা স্বীকার করেনি। আর সিয়াম, এই ছেলেটা হুট করে কেন এসব করতে যাবে? ওর সাথে তো খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্কও তার নেই। তাহলে মিহুলের ভাবনার মাঝেই রাবির বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি একটু পরেই আসছি। আবার কি হয়েছে? এসেই সব কিছু বলবো। আপনি গিয়ে এখন আগে খেয়ে নিন। রাবির এই বলে কল কেটে দেয়। মেহুলের চিন্তার মাত্রা এবার দ্বিগুণ হয়। রাবির আর কি বলতে চায়? এমন কি কথা যার জন্য সে নিজেই এখানে চলে আসছে? আবার গুরুতর কিছু হয়েছে নাকি? উফ, একটার পর একটা ঝামেলা যেন লেগেই যাচ্ছে। আজকাল একটু শান্তি পাচ্ছে না সে। আর এই সব হলো একজন নেতা সাহেবকে বিয়ে করার সাইড ইফেক্ট। মিহুল রাবিরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রাবির গ্লাসের পানিটা ঢকঢক করে গিলে গ্লাসটা সাইড করে রাখে। রাবিরের চোখ মুখ দেখে মিহুলের মনে হচ্ছে আবার নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে। মিহুল তাকে প্রশ্ন করতেও ভয় পাচ্ছে, আবার অস্থিরতায় চুপ থাকতেও পারছে না। তবে রাবির নিজে থেকে এক সময় তার মৌনতা কাটালো। গলা ঝিরে বলল, সিয়ামের সাথে কি আপনার খুব ভালো সম্পর্ক? মিহুল অবাক হলো। স্বাভাবিক স্বরে বলল, ও আমার জাস্ট ক্লাসমেট। রাবির সেই কথার বিপরীতে কিছু বলল না। তার ফোন বের করে একটা ছবি মিহুলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই ছেলেটাকে? মিহুল মনোযোগ দিয়ে ছবিটা দেখে। সঙ্গে সঙ্গেই বুঝে উঠতে না পারলেও পরক্ষণেই সেদিনের কথা মনে পড়ে যেদিন সে সাদরাজের সাথে রেস্টুরেন্টে বসেছিল। সে বলল, তো সিয়াম না? তাহলে কে? রাবিরের কাট কাট গলার এই প্রশ্নে মেহুল বেশ বুঝতে পারছে যে সে যে ছবিটাকে ইতিবাচক চোখে দেখেনি, তাই সে ঠোঁট চেপে হাসে। পরে স্বাভাবিক গলায় বলে, উনিই হলেন সেই ব্যক্তি যিনি আমার বাবাকে রক্ত দিয়েছিলেন। একদিন হুট করেই ওনার সাথে দেখা হয়েছিল। পরে উনি কফির অফার করেন, তাই 1 কাপ কফি খেতে গিয়েছিলাম। কিন্তু এই ছবিটা কে তুলেছে? যে তুলেছে সে নিশ্চয়ই আপনার শত্রু। আর এই লোকটার নাম কি? কোথায় থাকেন বা কি করেন উনি? উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর ওনার নাম... বাবা, আজকে কিন্তু আর যেতে পারবেন না, আমাদের এইখানেই থাকবেন। মিহুল নাম বলার আগেই রামিনা বেগম ড্রয়িং রুমে এসে হাজির হলেন। তিনি হেসে কথাটা বললেন। রাবির মৃদু হেসে বলল, রাতে একটা জরুরি মিটিং আছে মা, এখানে আজ থাকাটা কোনোভাবেই সম্ভব না। অন্য একদিন এসে অবশ্যই থাকবো। তাহলে খেয়ে যেতে হবে, আমি সব রান্না করছি। না খেয়ে আজ এখান থেকে বেরোতে পারবেন না। রাবির হেসে বলল, আচ্ছা ঠিক আছে, খেয়েই যাব। রামিনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর রাবির আবার মিহুলের দিকে চেয়ে শক্ত করে বলল, তো লোকটা সম্পর্কে কি বলেছিলেন জানো? লোকটাকে আমি চিনি না। বড় জোর 2 থেকে 3 বার দেখা হয়েছে, তাও আবার কাকতালীয়ভাবে। কিন্তু এখন কথা হচ্ছে এই লোকের সাথে আমার এই ছবি আপনাকে কে পাঠালো? জানি না,
যেই নম্বর থেকে এসেছে সেই নম্বর এখন বন্ধ। তবে যেই কাজটা করেছে সে নিশ্চয়ই আরো বড় কোনো চাল চালছে। আর এই লোকের ব্যাপারেও আমার সব ইনফরমেশন বের করতে হবে। এই 2 থেকে 3 বার একই মানুষের সাথে দেখা হওয়াটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কিছু? কিন্তু আপনি লোকটাকে কোথায় পাবেন? এই কাজের দায়িত্ব আমার। আপনি লোকটার নাম কি যেন বলেছিলেন? মেহুল একটু ভেবে বলল, সাদরাজ আহমেদ মেবি। রাবিরের চোখ মুখ নিমেষেই কুঁচকে যায়। বিস্ময় হতভম্ব সে জিজ্ঞেস করে, কি তার নাম সারাজ আহমেদ? আপনি শিওর? হ্যাঁ, এখানে শিওর না হওয়ার কি আছে, আমার তো ওনার সাথে কথাও হয়েছে। রাবিরের মাথায় রক্ত টকবক করছে জানো, রাগে শরীর রিরি করছে। সাদরাজের এত বড় কলিজা হয় কি করে? রাবিরের তো কিছু মাথায় আসছে না। এই লোকটার কত বড় বুকের পাটা, সে সব ছেড়ে ছুড়ে শেষে কিনা রাবির খানের কলিজায় হাতিয়েছে। এই হাত কি আর অক্ষত থাকবে? না, কখনোই না। শুধু এই হাত না, এই হাতের মালিকও আর বেশি দিন অক্ষত থাকবে না। রাবির চোয়াল শক্ত করে মিহুলের হাত থেকে ফোন নেয়, তারপর আরেকটা ছবি বের করে, মিহুলের চোখের সামনে ধরে বলে, এই লোকটার কথাই বলছিলেন? মিহুল চমকে বলে, হ্যাঁ, উনি তো সাদরাজ, কিন্তু ওনার ছবি আপনার কাছে কি করে এলো? রাবি নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, যেন ভয়ানক কিছু করে ফেলতে ইচ্ছে করছে তার। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে, দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, এক গ্লাস ঠান্ডা পানি আনো। মিহুল রাবিরের ব্যবহারে ভীত হয়। কি হলো হঠাৎ? এত রেগে গেলেন কেন উনি? মিহুল যাচ্ছে না দেখে রাবির তার দিকে চেয়ে ধমক দিয়ে বলে ওঠে, গো ফাস্ট মেহুল, ঠান্ডা পানি আনুন। মিহুল ধমক খেয়ে এক লাফে উঠে দাঁড়ায়, তারপর দৌড়ে যায় ঠান্ডা পানি আনতে। রাবির এক শ্বাসে পুরো পানি শেষ করে। নিজেকে শান্ত রাখার যথেষ্ট চেষ্টা করছে সে। মাথায় আঙ্গুল চালিয়ে চুল ঠিক করে, পাঞ্জাবির উপরের দুটো বোতাম খুলে দিয়ে একটু আরাম করে বসে। এর মধ্যে প্রচণ্ড মাথা ধরেছে তার। সে চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসে। মিহুল ভয়ে দাঁড়িয়ে আছে, কিছু একটা যে বলবে সে সাহসটুকু নেই তার। রাবিরের এই আচরণ তার বোধগম্য হচ্ছে না। কেন এই রাগ, এই আক্ষেপ, কে জানে। মিহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। রাবির চোখ বোঝা অবস্থাতেই ঠান্ডা গলায় বলল, বসুন। মিহুল ঝোঁক গিলে বসে, তবে অনেকটা দূরত্বে। রাবির জোরে নিঃশ্বাস ফেলে, মিহুলের দিকে চেয়ে বলে, আমার রাজনীতি জীবনের সবচেয়ে বড় শত্রুকে জানেন? এই সাদরাজ আহমেদ, যার কারণে রাজনীতিতে আসার পরে এই 9 বছরের জীবনে আমি একদিনও শান্তি পাইনি, যার কারণে প্রতিনিয়ত আমার জীবন হুমকির মুখে পড়ে, যার কারণে আমি একদিনের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না। সেই ভয়ঙ্কর লোকটাই হলো সাদরাজ আহমেদ। আপনার চোখে যিনি ভীষণ দয়ালু, ভীষণ ভালো মানুষ, যিনি আপনার বাবাকে রক্ত দিয়ে সাহায্য করেছেন, তিনি আমার সব থেকে বড় শত্রু। আর এই সব কিছু উনি কেন করছেন জানেন? আমার থেকে শোধ নেয়ার জন্য। আমার কারণে তার অনেক বেইমানি কাজ আটকে গিয়েছে, অনেক বেইমানি সম্পদ হারিয়েছেন, তার ক্ষমতা হারিয়েছে। তাই সে আমার উপর থেকে শোধ নেয়ার জন্য আপনাকে তুরুপের তাস বানিয়েছে। ভেবেছে আপনাকে পুঁজি করে সে সহজেই আমার কাছ থেকে সবকিছু হাসিল করে নিতে পারবে। কিন্তু এই সব করতে গিয়ে সে নিজেরই যে কত বড় বিপদ থেকে এনেছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। ওকে তো আমি। শেষের কথাটা শেষ না করেই রাবির টি টেবিলের উপর জোরে ঘুষি দিয়ে ওঠে। মিহুল ভয় পায়। রাবি রীতিমতো রাগে কাঁপছে, তার কপাল আর হাতে রগ ফুলে উঠেছে, চোখ লাল হয়ে গিয়েছে। রাবিরের এমন রূপ দেখে মিহুলের ভয়ে কান্না পাচ্ছে যেন। সে তো কিছু জানতো না, সাদরাজকেও সে চিনত না। রাবির যদি তাকেও এখন ভুল বুঝে, যদি তার উপরও সে প্রচণ্ড রেগে যায়, তখন মিহুল ভয়ে ভয়ে বলে, আমি সাদরাজ আহমেদকে চিনতাম না, ওনাকে এর আগে কখনো দেখিও নি, আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করুন। রাবির উঠে বসে, মিহুলের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে শান্ত করে বলে, আমি আপনাকে বিশ্বাস করি মেহুল, আর আমি জানি এই সব কিছু সাদরাজ ইচ্ছে করেই করেছে। আর এই সব কিছুর যে এখন কি ভয়ানক পরিণতি হবে সেটা সে কল্পনাও করতে পারছে না। মিহুলের ভয় একটু কমে। সে রাবিরের কিছুটা কাছে গিয়ে বসে বলে, রেগে গিয়ে কিছু করতে পারবেন না, এই লোকটাকে বুদ্ধি দিয়ে মারতে হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে, এখন ওনার চাল দিয়েই আপনাদের ওনাকে মারতে হবে। কিভাবে? শুনুন বলছি। না, আমি চাই না আপনি কোনোভাবে ওর সংস্পর্শে থাকুন। ওর ব্যাপারটা আমি দেখে নেব। এসবের মধ্যে এখন আর আমি আপনাকে জড়াতে চাইছি না।
মেহুল রাবিরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাবিরের এ ব্যাপারটা ভালো লাগছে না। নিজের জন্য বা ওই সাজরাজকে হারানোর জন্য সে মেহুলকে কোনোভাবেই ব্যবহার করতে চায় না। মেহুল বলল, আরে বাবা, আমি ওনার সাথে নিজ থেকে কোনো যোগাযোগ করব না, আমি শুধু দেখব উনি ভবিষ্যতে আর কি কি করেন। এখন তো আমরা সব কিছু জানি, তাই না? ওই লোকটার পরবর্তী চালটা কি এখন আমাদের সেটাই বুঝতে হবে, আর তার জন্য আপাতত আমাদের চুপ থাকতে হবে। আপনি যে ওই লোকটার ব্যাপারে সব জেনে গিয়েছেন সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। রাবির ভাবছে আদৌ এটা ঠিক হবে কিনা। মেহুলের সাথে সাদরাজের এটুকু কথোপকথনও সে সহ্য করতে পারবে না। সেখানে সাদরাজের সাথে তার এই নরম ব্যবহার সে তো আরও আগেই মেনে নিতে পারছে না। সে অনেকক্ষণ চিন্তা করে বলল, দেখুন, আপনার সাথে যখনই ওর দেখা হবে বা কথা হবে আমাকে সাথে সাথে বলবেন খালেদা, আর আমাকে না জানিয়ে নিজ থেকে আগ বাড়িয়ে কোনো কিছু বলতে বা করতে যাবেন না। সাদরাজ প্রচণ্ড চতুর, ওর সাথে আপনি একা পাল্লা দিয়ে পারবেন না মেহুল। একা কোথায়, আপনি আছেন না? হ্যাঁ আছি। 1 মিনিটের জন্য আমি আপনাকে এখন চোখের আড়াল করব না। ভাবছি মাকে বলবো যেন আমাদের বিয়ের প্রোগ্রামটা ঈদের পরপরই করে ফেলেন। মেহুল অবাক হয়ে বলল, ও মা, কেন? আমি তো বলেছি আমার অনার্সের পর। মেহুল দেখুন, আপনি এখানে থাকলে আমার দুশ্চিন্তার ভার বাড়বে। আপনি যদি আমার বাড়িতে থাকেন তাহলে আমি তুলনামূলকভাবে একটু নিশ্চিন্ত হতে পারবো, কারণ সেখানে আমার পরিপূর্ণ সিকিউরিটির ব্যবস্থা আছে। আপনাকে এখানে রেখে আমাকে সারাক্ষণ একটা দুশ্চিন্তায় থাকতে হবে, তাই আপাতত আপনাকে আমার এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে। আপনাকে ওই বাড়িতে নিতে পারলেই আমার শান্তি। মেহুলের মুখ কালো হয়ে গেল। রাবিরের এই প্রস্তাব তার মোটেও পছন্দ হয়নি। সে তো ভেবেছিল অনার্স শেষ করতে করতে তার গানের কেরিয়ারটাও পাকা করে ফেলবে, তারপর রাবিরের বাড়িতে চলে গেলেও কিছু যায় আসে না। ততদিনে রাবিরও তার মাকে রাজি করিয়ে ফেলতে পারবে। কিন্তু এখন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে তো সব কিছু ওলট পালট হয়ে যাবে। মেহুলকে উদ্বিগ্ন দেখে রাবির বলল, চিন্তা করবেন না, ওই বাড়িতে গেলেও আপনার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আর গানের? মেহুল উৎসুক চোখে চেয়ে আছে রাবিরের দিকে। রাবির কি উত্তর দেবে সেই প্রতীক্ষায়। রাবির চাপা নিঃশ্বাস ফেলে বলে, এই ব্যাপারে মার সাথে আমার এখনো কথা হয়নি। মেহুল মাথা নিচু করে নরম গলায় বলল, আমার এক স্যারের বন্ধু বেশ বড় গায়ক, উনি আবার নতুন সব গায়ক গায়িকাদের নিয়ে কাজ করেন। উনি নাকি স্যারকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছেন, অফার করেছেন ওনার স্টুডিওতে গিয়ে গান করার জন্য। স্যার বলেছেন ওনার সাথে কাজ করলে নাকি আমার গানের ক্যারিয়ার এমনিই তৈরি হয়ে যাবে, আমাকে আর বেশি খাটতে হবে না। কিন্তু আমি তো তখন সিদ্ধান্ত নিতে পারিনি। আপনার সাথে কথা না বলে কি করে সিদ্ধান্ত নিব? তাই এখন আপনিই বলুন কি করব। এত বড় একটা সুযোগ হাতছাড়া করে দিব, নাকি একবার চেষ্টা করে দেখব? রাবির মেহুলের মুখের দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে এত উৎসাহ দেখে তার খুব খারাপ লাগছে। সে মেয়েটাকে কষ্ট দিতে চায় না, আবার মাকেও সে নারাজ করতে পারছে না। সে ম্লান সুরে বলল, মেহুল, আপনি তো দেখছেনই মা গানের কথা শুনলেই রেগে যাচ্ছেন। এই অবস্থায় আমি এখন মাকে গিয়ে এই কথা কি করে বলবো? তার উপর আমার ঝামেলারও শেষ নেই, একটার পর একটা লেগেই যাচ্ছে। এসবের মাঝে আপনার এই গানের ব্যাপারটা আমাকে আরো বেশি দুশ্চিন্তায় ফেলছে। আচ্ছা, যদি এখন আমি বলি গানটাকে ছেড়ে দিন, অন্য কিছু নিয়ে ক্যারিয়ার করার স্বপ্ন দেখুন, তখন আপনি পারবেন? জানি পারবেন না, কষ্ট হবে। তেমনি এখন যদি আপনি বলেন আপনি আমার মায়ের কথাকে দাম না দিয়ে আমাকে সাপোর্ট করুন, তাহলে বলবো সেটাও আমি পারবো না। আপনি বা মা কাউকে আমি কষ্ট দিতে পারবো না। এখন দুজনকেই ভালো রাখতে এইটুকু কঠোর আমাকে হতেই হবে মেহুল। মেহুল অন্যদিকে মুখ করে বসে, ফিচেল গলায় বলে, গান গাইতে দেবেন না সেটা সরাসরি বলতেই পারেন, এত ভনিতা করার দরকার নেই। আপনি রাগ করলেও এই মুহূর্তে আমার আর কিচ্ছু করার নেই। মা রাজি হবেন না জানি আমি, তাও আমি আবার কথা বলবো। তবে আগের বারের মতো এখনো বলছি, মা রাজি না হলে আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। সেটা তো আমিও করতে বলছি না। যেখানে আমার মা বাবাই আমাকে সাপোর্ট করছেন না, সেখানে আপনি তো আরো দূরের মানুষ। এ বলে মেহুল উঠে নিজের রুমে চলে যায়। তবে এই কথাটা রাবিরের প্রচণ্ডভাবে মনে লাগে। সে মেহুলের দূরের মানুষ, এত কিছু করেও সে মেহুলের কাছের মানুষ হতে পারল না। এর থেকে ব্যর্থতার আর কি হতে পারে? মেহুলের বাবা রাবিরের সাথে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ কথা বলেন। তিনি এখন অনেকটাই সুস্থ
রাবির ওনার সমস্ত চিকিৎসার দায়ভার নিয়েছে। যদিও এই কথা এখন অবধি উনি জানেন না, জানলে হয়তো আত্মসম্মানে লাগতো। যতই হোক মেয়ের জামাই তো, আর সেই জন্যই মেহুলও আর ওনাকে কিছু বলেনি। ড্রয়িং রুমে রাবির তখন একাই ছিল, কারোর সাথে ফোনে কথা বলছিল। রামিনা বেগম ব্যাপারটা খেয়াল করেন। তিনি মিহুলের রুমে গিয়ে দেখেন মিহুল কেউ একজনের সাথে ফোনে খুব ঝগড়া করছে। তার কথার ধরনেই তিনি সেই ব্যক্তিটাকে চিনতে পারছেন না, তাই তিনি দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এর কিছুক্ষণের মাঝেই মিহুল কল কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। পরে দরজায় মাকে দেখে ব্যাখ্যা করতে থাকে কি হয়েছে না হয়েছে। মা, এই খবরের কাগজে এসব কে লিখেছে জানো? আমাদের ক্লাসের সিয়াম, কিন্তু সে এখন কোনোভাবেই ব্যাপারটা স্বীকার করছে না। তাই এখন ওকে কল দিয়ে খুব ঝেড়েছি। ওর জন্যই তো আমাকে এত কথা শুনতে হয়েছিল। জামাই ওই রুমে একা, আর তুই ওই রুমে বসে বসে ঝগড়া করছিস? মিহুল বিরক্ত চোখে তাকায়। সে কি বলল আর তার মা কি বলছে? মানে সবকিছুর মধ্যেই ওনাকে ওনার জামাইকে টেনে আনতেই হবে। মিহুল ধপ করে বিছানায় বসে বলে, তো ওনাকে ওইখানে বসে বসে শোক পালন করতে কে বলেছে? এই রুমে আসলেই তো পারেন, নাকি এই রুমে আসতেও ওনাকে এখন দাওয়াত দিয়ে আনতে হবে? রামিনা বেগম চেতে মেয়ের মাথায় চাটি মেরে বলল, চাটাং চাটাং কথা না বললে হয় না। না, যা জামাইকে গিয়ে তুই বলে রুমে আন। কতদিন পরপর ছেলেটা আসে, তাও যদি উনি একটু দাম দিত। না চাইতেই এমন হিরো পেয়ে গিয়েছ তো, তাই মূল্য নেই। হীরা যখন হারাবে তখন বুঝবে তার কি মূল্য। মিহুল উঠে দাঁড়িয়ে দুহাত জোর করে মায়ের সামনে মাথা নুয়ে বলে, ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। তোমার জামাইকে এখন থেকে আমি মাথায় করে রাখবো। তাও দয়া করে এইসব ভয়ানক ইমোশনাল কথাগুলো আমাকে আর বলো না, আমার হার্ট অ্যাটাক চলে আসে। রামিনা বেগম চোখ পাকিয়ে তাকাতেই মিহুল এক দৌড়ি রুম থেকে বেরিয়ে যায়। তারপর সে ড্রয়িং রুমের দরজার কাছে যায়। রাবির তখনও ফোনে কথা বলছে আর ব্যস্ত হয়ে রুম জুড়ে পায়চারি করছে। মিহুল দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে, খেয়াল করে তার প্রতিটা অঙ্গভঙ্গি। লোকটার মাঝে আসলেই নেতা নেতা একটা ভাব আছে। সুঠাম দেহের প্রতিটা অংশ যেন জানান দিচ্ছে তিনি কতটা পরিশ্রমী। তার এই চোখে মুখে ভীষণ নিখুঁত গাম্ভীর্যতা তাকে যেন আরো বেশি চমৎকার করে তুলেছে। যেন কোথাও কোনো ভুল নেই, খুব যত্নে গড়া একজন মানুষ। প্রতিটা নারীর কল্পনার পুরুষ হয়তো এমনই, যাকে দেখলে চোখের তৃষ্ণা মিটবে, তবে মনের তৃষ্ণা কেবল বেরিয়েই যাবে। রাবিরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে আনমনি তার চোখ রাবিরের ঠোঁটের উপর পড়ে। তার চলমান অস্থির ঠোঁট ছোড়া দেখে মিহুলের চোখ যেন তাতেই আটকে যায়। কেমন অদ্ভুত ঘড়ি যেন আটকে গেল সে। কোনো পুরুষ মানুষের ঠোঁট এত সুন্দর হয় নাকি? ঠোঁট তো কেবল মেয়েদের সুন্দর, তবে রাবিরের বেলায় এই ব্যতিক্রম কেন হলো? আমি জানি আমার ঠোঁট সুন্দর, তাই বলে এইভাবে সেই সৌন্দর্য উপভোগ করার মানে হয় না। মেহুল চমকে তাকায়। কি হলো ব্যাপারটা? রাবিরের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে তার আর বুঝতে বাকি রইল না। ইস, কিভাবে হ্যাংলার মতো সে রাবিরের ঠোঁটের দিকে চেয়েছিল। রাবির কি ভাবছে কে জানে। ভীষণ লজ্জায় পড়েছে সে। লজ্জায় কি করবে বুঝতে না পেরে দৌড়ে আবার নিজেই রুমে চলে যায়।